ওয়েলকাম বন্ধুরা, আমি তোমাদের এখন করাচ্ছি পরিমাপ অধ্যায়। তো পরিমাপ অধ্যায়ের অনেকটা অংশই আমাদের হয়ে গেছে। আজকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা তোমাদেরকে করাবো ভরের পরিমাপ সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আর সময়ের পরিমাপ। এর আগে আমরা করেছি দৈর্ঘ্য পরিমাপ এবং তরল বস্তুর আয়তনের পরিমাপ, আয়তন মাপক চোঙের সাহায্যে। এছাড়াও করেছি আমরা কঠিন বস্তু, অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন পরিমাপ করেছি। এখন আমরা করব ভরের পরিমাপ এবং সময়ের পরিমাপ। ভরের পরিমাপ এবং সময়ের পরিমাপ এটা করার সাথে সাথেই তোমাদের কিন্তু পরিমাপ অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো। তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে যে কীভাবে ভর পরিমাপ করা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে এবং সময় কীভাবে পরিমাপ করা হয়। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের অধ্যায়। দেখো, আমি একটি সাধারণ তুলা যন্ত্রের ছবি আমি হাতে এঁকে আর কি দেখিয়েছি। তোমাদের বইয়ের মধ্যে হয়তো অতটা সুন্দর হবে না, কিন্তু আমি চেষ্টা করেছি হাতে এঁকে প্রতিটা অংশ যাতে তোমরা বুঝতে পারো সেগুলোকে চিহ্নিত করা। তো সেটা আমি করেছি। দেখো, এখানে এই তুলা যন্ত্রে এই অংশটা হচ্ছে তুলা দণ্ড, মূল অংশ, স্তম্ভ এটা। ঠিক আছে? আর এর উপরে দাঁড়িয়ে আছে মূল তুলা দণ্ডটা। এবার এইখান থেকে দেখো দুটো বাহু বেরিয়ে এসছে। এই দুটো বাহুর সাথে কিন্তু দুটো তার মতো ঝোলানো আছে বা সরু দণ্ড ঝোলানো আছে। এটাকে বলা হয় স্টিরাপ। এইটাকে বলা হয় স্টিরাপ। এর সাথে তুলা পাত্র, থালার মধ্যে যে অংশটা তুলা পাত্র আছে। তোমরা এমনিতে সাধারণ যে তুলা যন্ত্র তোমরা বিভিন্ন দোকানে তোমরা হয়তো দেখে থাকবে, যদিও এখন বেশিরভাগ জায়গাতেই ডিজিটাল হয়ে গেছে, তাও এরকম তুলা যন্ত্র কিন্তু ব্যবহার হয়, বিশেষত সবজির দোকানে বা অন্যান্য দোকানে। কিন্তু সেখানে কী হয়, সেখানে তুলা যন্ত্রটা একেবারেই সাধারণ, কিন্তু এই ধরনের তুলা যন্ত্র এটা একটু তার থেকে উন্নত মানের। সাধারণত গয়নার দোকানে এরকম তুলা যন্ত্র ব্যবহার করা হয়, কিন্তু এখন আবার গয়নার দোকানেও ডিজিটাল চলে এসছে। তবে অনেক জায়গায় এইরকম তুলা যন্ত্র কিন্তু এখনও আছে এবং ল্যাবরেটরিতে কিন্তু এই ধরনের তুলা যন্ত্র ব্যবহার করা হয়। তো এই তুলা যন্ত্রের আমরা বিভিন্ন অংশ জানব। তো এই দুটো অংশকে বলা হয় তুলা পাত্র। ঠিক আছে? তো তুলা পাত্রে আমাদের কি হয়, একদিকে বাটখারা দিতে হয় আর একদিকে দিতে হয় আমাদের যে পদার্থটা মাপবো সেইটাকে। আর এইটা হচ্ছে কি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটাকে বলা হয় সূচক। সূচকটা কি, এইখানে স্কেল কাটা আছে, স্কেলের কাছে এর কাঁটাটা, মানে যেদিকে ধরো ভার বেশি, ধরো এইদিকে যদি ভার বেশি হয় তাহলে কাঁটাটা এইদিকে সরে যাবে, আর যদি এইদিকে ভার বেশি হয় কাঁটাটা তখন এইদিকে সরে যাবে। কাঁটাটা আমাদের দেখতে হবে কাঁটাটা যেন ঠিক মাঝ বরাবর থাকে এবং কাঁটাটা এই মাঝখানকে কেন্দ্র করে দুদিকে সমানভাবে দোলে। যদি সমানভাবে দোলে তাহলে কিন্তু বুঝবো যে আমাদের মাপটা সঠিক হচ্ছে, অর্থাৎ দুদিকটা সমান হয়েছে। আচ্ছা, এইখানে কি থাকে, এখানে দুটো স্ক্রু থাকে। স্ক্রু দিয়ে কি হয়, এই দুটো বাহু মানে দুটো যে তুলাপাত্র তাকে অ্যাডজাস্ট করা যায়, অর্থাৎ তুলাপাত্র দুটো সমান করা যায়। মানে যখন এর মধ্যে কোনো আমি বাটখারা বা অন্য কিছু চাপাইনি, তখন আমরা কি করব, এটাকে জিরো করতে হবে। জিরো করা মানে কি, এই কাঁটাটা যেন এই জায়গায় থাকে। যদি এদিক বা এদিক থাকে তখন এই দুটো স্ক্রুর সাহায্যে এটাকে অ্যাডজাস্ট করা হয়, করে এখানে নিয়ে আসতে হয়। তারপরে আমরা কোনো বস্তুর ভর মাপি। আর এইটা হচ্ছে টেবিলের নিচে দুটো লেভেলিং স্ক্রু আছে, লেভেলিং স্ক্রু দিয়ে তুলাদণ্ডটাকে সোজা করা হয়। আর এইটা হচ্ছে ওলনদড়ি। ওলনদড়ি মানে কি, তোমরা দেখবে রাজমিস্ত্রিরা যারা ঘর করে তাদের কাছে একটা ওলনদড়ি থাকে। ওলনদড়ি দিয়ে কী মাপা হয়, দেখা হয় যে উপর থেকে ওটা সোজা আছে নাকি। এখানেও তাই, এই কাঁটার সাথে এই কাঁটাটা যদি সোজা থাকে তাহলে বোঝা যাবে যে এইটা একেবারে লম্বভাবে আছে। ঠিক আছে? যদি লম্বভাবে না থাকে তাহলে এই মুখটা আর এই মুখটা কিন্তু একই সরলরেখায় থাকবে না। তাই এটা দিয়ে এই দুটো স্ক্রু দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করা হয়। বোঝা গেল?
আচ্ছা, আর এই অংশে একটা চাবি মতো থাকে। চাবি মতো মানে কি, সাধারণ অবস্থায় এই তুলা পাত্র দুটো এই যে টেবিলটা আছে এর উপরে ঠেকে থাকে, এটা কিন্তু সবসময় ঝোলে না। এবার যখন আমরা কোনো বস্তুর ভর মাপব তখন কিন্তু এই চাবিটাকে ঘোরাতে হয়, ঘোরালে কী হবে, এইটা উপরে উঠে যায়, অর্থাৎ ঝুলতে থাকে। এবার ঝোলা অবস্থায় যদি কাঁটাটা ঠিক মাঝখান বরাবর দুদিকে সমানভাবে দোলে তাহলে জানবো যে আমাদের দুদিকের ভর সমান হয়েছে। তাহলে এই তুলা যন্ত্রের সাহায্যে আমরা কোনো বস্তুর ভর মাপতে পারি। ঠিক আছে, এবার একদিকে দেওয়া হয় বাটখারা, এইদিকে বাটখারা, আর এইদিকে কোনো পদার্থকে দেওয়া হয় যেটা আমরা মাপবো। আচ্ছা, এইবার আমরা এই তুলা যন্ত্রের সাহায্যে কত পর্যন্ত মাপতে পারি। দেখো, তুলা যন্ত্রের সাহায্যে আমরা মাপতে পারি যেগুলো, সেই বাটখারাগুলো থাকে একটা বাক্সের মধ্যে, যেটাকে বলা হয় ওজন বাক্স। ওজন বাক্স, ওজন বাক্স। এই ওজন বাক্সে কী হয়, বিভিন্ন ধরনের বাটখারা থাকে। এবার কি কি বাটখারা থাকে দেখো, এই তুলা যন্ত্রে যে বাটখারাগুলো থাকে সেগুলো হচ্ছে 100 গ্রাম, তারপর হচ্ছে কত 50, আমি সংক্ষেপে জি লিখে দিলাম। তারপরে থাকে 20 দুটো থাকে, 20 গ্রাম করে দুটো থাকে। ঠিক আছে, তারপরে থাকে 10 গ্রাম একটা, তারপরে থাকে হচ্ছে 5 গ্রাম, তারপর থাকে 2 গ্রাম, 2 গ্রাম দুটো থাকে 2 গ্রাম। ঠিক আছে, তারপরে থাকে 1 গ্রাম। তাহলে এই হলো গ্রাম, 100 গ্রাম থেকে 1 গ্রাম অবধি। আর 1 গ্রাম মানে হচ্ছে 1000 মিলিগ্রাম। তাহলে এরপরে থাকে 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম, তারপরে 200, আবার একটা 200, এরপর 100 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, তারপর 20 দুটো থাকে, তারপরে থাকে 10 মিলিগ্রাম। দেখতেই পাচ্ছ কিভাবে আছে এরা কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে আছে। সেই নির্দিষ্ট অনুপাতটা কি, 5:2:2:1, 5:2:2:1, 5:2:2:1, অর্থাৎ 5-এর ঘরের একটা থাকে, 2-এর ঘরে দুটো থাকে। যেমন ধরো এখানে 100 গ্রামটা তো আছেই, এছাড়া 50 গ্রাম, তারপর দেখো দুটো 20 গ্রাম, তারপর 10 গ্রাম। ঠিক আছে, আবার 5 গ্রাম, দুটো 2 গ্রাম, একটা 1 গ্রাম, আবার 500 মিলিগ্রাম, দুটো 200, একটা 100, আবার 50, দুটো 20, একটা 10। সবগুলো দেখো 5:2:1, 5:2:1 এই অনুপাতে আছে। এই অনুপাতে রাখার কারণ কি, তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে ওজন বাক্সের বাটখারাগুলো 5:2:2:1 অনুপাতে কেন রাখা হয়। 5:2:2:1 অনুপাতে রাখলে আমরা এর মধ্যে সমস্ত ধরনের ওজন আমরা করতে পারবো, বা সমস্ত ধরনের ভর আমরা মাপতে পারবো। মানে 1 গ্রাম থেকে 210 গ্রাম এবং 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম পর্যন্ত আমরা মাপতে পারবো। আর তার মানে কি দাঁড়ালো, তার মানে টোটাল আমরা মাপতে পারবো 10 মিলিগ্রাম থেকে 211.1 গ্রাম পর্যন্ত আমরা যে কোনো ভর মাপতে পারবো এই অনুপাতে থাকার ফলে। তো তোমার পরীক্ষা এটা আছে, তোমরা এই উত্তরটা লিখে দেবে। বুঝতে পেরেছ? তবে 10 মিলিগ্রামের কমও মাপা যায়, 10 মিলিগ্রামের কম মানে 1 থেকে 10 মিলিগ্রামের মধ্যেও মাপা যায়। সেক্ষেত্রে কি হয়, এই যে এই অংশগুলোকে বলা হয় রাইডার, এখানে একটা রাইডার থাকে, সেই রাইডার দিয়ে এই মাপটা করতে হয়, এই বাটখারা দিয়ে সেটা আর হয় না। তো সেই মাপটাও কিন্তু করা যায়।
তাহলে বুঝতে পারলে এই হলো আমাদের সাধারণ তুলা যন্ত্র এবং এই হলো আমাদের ওজন বাক্স। আচ্ছা, ভালো তুলা যন্ত্রের গুণাবলী এবার আমরা জানব। কি কি গুণাবলী? 1 নম্বর হচ্ছে যে তুলা যন্ত্রটা সুবেদী হবে। সুবেদী, তুলা যন্ত্রটা সুবেদী হবে। সুবেদী মানে কি? সুবেদী মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় সেন্সিটিভ, অর্থাৎ খুব সামান্য পরিমাণ ভরকেও আমরা এই তুলা যন্ত্রের সাহায্যে যাতে মাপতে পারি, অর্থাৎ সামান্য ভর দিলেও তুলা যন্ত্রটা কিন্তু দুলবে। ঠিক আছে, এটা হতে হবে। 2 নম্বর কি? 2 নম্বর হলো তুলা যন্ত্রটা সুস্থিত হতে হবে। সুস্থিত অর্থাৎ মানে সাধারণ অবস্থায় তুলা যন্ত্র যেন বেশি না কাঁপে, বেশি না নড়ে, এরকম যেন না হয়, সুস্থিত হতে হবে। 3 নম্বর হচ্ছে তুলা যন্ত্রটা দৃঢ় হতে হবে, অর্থাৎ তুলা যন্ত্রটা একটু মজবুত হতে হবে, মানে একটু কিছুতেই যেন ভেঙে না যায় বা বেঁকে না যায়, এরকম যেন না হয়, দৃঢ় হবে। 4 নম্বর কি? নির্ভুল হতে হবে। তুলা যন্ত্র যেন নির্ভুল হয়। নির্ভুল মানে কি? এই যে আমি বললাম, এই চাবিটা ঘোরালে এটা উঠবে, ওঠার পরে কি হবে, এই কাঁটাটা যেন জিরোরকে কেন্দ্র করে দুদিকে তুলতে থাকে, অর্থাৎ জিরো থেকে, এটা মাঝখানটা হচ্ছে জিরো, এদিকে যতটা যাবে এদিকেও ততটা যাবে, এরকম যেন হয়, একদিকে বেঁকে গেলে হবে না। তো এটা হচ্ছে নির্ভুলতা। তো তুলা যন্ত্রটাকে নির্ভুল হতে হবে। তো এইগুলো হলো ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাবলী। ভরের পরিমাপ হলো, এবার আমরা সময়ের পরিমাপ করব। সময়ের পরিমাপ কিভাবে করা হয় তোমরা সবাই জানো। সময়ের পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করি সেই যন্ত্রটা হচ্ছে ঘড়ি। ঘড়ির সাহায্যে সময়ের পরিমাপ করা হয়। তো ঘড়ি কিন্তু বিভিন্ন ধরনের আছে, আমরা সেইগুলো একটু জানব। যে ঘড়িগুলো আমরা সময় পরিমাপের জন্য ব্যবহার করি সেটা হচ্ছে কি, যেমন ধর হচ্ছে সাধারণ ঘড়ি, যেগুলো আমরা দেয়ালে টাঙাই অথবা হাতে পরি, সেগুলো হচ্ছে সাধারণ ঘড়ি। সাধারণ ঘড়ি দিয়ে কীভাবে সময় পরিমাপ করতে হয় তোমরা জানো। সাধারণ ঘড়িতে কী থাকে? ঘন্টা, মিনিট, সেকেন্ড, আমরা সাধারণ ঘড়িতে পরিমাপ করি। ঠিক আছে, এছাড়া আর কি আছে? ইলেকট্রনিক্স ঘড়ি আছে। আর কি আছে? মেট্রোনম। মেট্রোনম এক ধরনের সময় পরিমাপের যন্ত্র। মেট্রোনম, মেট্রোনম। যখন আমাদের রকেটের সাহায্যে উপগ্রহকে উৎক্ষেপণ করা হয়, তোমরা দেখে থাকবে যে ওই সময়টা মাপা হয়, সেই সময়টা যা দিয়ে মাপা হয় সেইটাকে বলা হয় মেট্রোনম। এছাড়া আছে ক্রোনোমিটার ঘড়ি। ক্রোনোমিটার ঘড়ি, ক্রোনোমিটার ঘড়ি দিয়ে গ্রিনিচের সময় নির্দেশ করা হয়। আর আছে কি? সিজিএম ঘড়ি। সিজিএম, সিজিএম হচ্ছে এক ধরনের মৌল, ধাতব মৌল। সিজিএম ঘড়ি, সিজিএম হচ্ছে এক ধরনের মৌল, যে সিজিএমের একটা পরমাণু, সিজিএম 133, সিজিএমের সংকেত হচ্ছে চিহ্ন হচ্ছে সিএস, আর 133 ভর সংখ্যা বিশিষ্ট সিজিএম যেটা আছে তার কম্পন দিয়ে এই সিজিএম ঘড়িটা সময় মাপা হয়, সিজিএমের কম্পন দিয়ে। এবং এই ঘড়ি খুবই প্রিসিয়াস এবং খুবই নির্ভুল সময় দেয়। 6000 বছরে মাত্র 1 সেকেন্ড ত্রুটি দেখা যায়। 6000 বছরে 1 সেকেন্ড ত্রুটি, ভাবতে পারছো কতটা নির্ভুল ঘড়ি? এইগুলো আছে। এছাড়া আর এক ধরনের ঘড়ি আমরা ব্যবহার করি যেটাকে বলা হয় স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ এটাও হয়তো তোমরা সবাই জানো। স্টপ ওয়াচ,
স্টপ ওয়াচ মোটামুটি এরকম দেখতে হয়। হ্যাঁ, এরকম একটা কাঁটা থাকে আর এইখানে একটা চাবি মতো থাকে। এই চাবিটা টিপলে স্টপ ওয়াচটা চালু হয়, আবার চাবিটা টিপলে স্টপ ওয়াচটা বন্ধ হয়ে যায়। আর আরেকবার টিপলে কী হয়, ওটা আবার জিরোতে চলে যায়। স্টপ ওয়াচ কোথায় ব্যবহার করা হয়? স্টপ ওয়াচ ব্যবহার করা হয় যখন আমরা কোনো পার্টিকুলার একটা কাজ, তার কাজটার জন্য কতটা সময় লাগলো সেইটা আমরা নির্ধারণ করি, অথবা একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ করতে হবে, তো সেই কাজটার সমাপ্তি বিচার করার জন্য স্টপ ওয়াচ ব্যবহার করি। বোঝা যাচ্ছে? ধরো আমরা একটা ফুটবল ম্যাচ শুরু করব। তো ফুটবল ম্যাচ শুরু হলে কি ফুটবল ম্যাচের একটা অর্ধে 45 মিনিট করে হয়। এখন আমরা যদি হাত ঘড়ি দিয়ে ফুটবলের টাইম মাপতে যাই তাহলে কী হবে? ফুটবল খেলা যখন শুরু হলো আমাদের কিন্তু তখন থেকে ঘড়িটাকে আমার খেয়াল রাখতে হবে ঠিক কটাতে শুরু হলো। এইবার খেলা চলতে চলতে কিন্তু আমাদের মাথায় নাও থাকতে পারে যে ঠিক কটাতে শুরু হলো, আর যটাতে শুরু হলো আমাদের কিন্তু তত সেই টাইম থেকে হিসাব করতে হবে যে 45 মিনিট কোথায় গিয়ে শেষ হচ্ছে। তো এটা একটা অসুবিধাজনক। কিন্তু স্টপ ওয়াচে কি, স্টপ ওয়াচ কিন্তু আমাদের একদম কাঁটা এখান থেকে শুরু হবে, এটা 60 অথবা 0 যা ইচ্ছে তুমি বলতে পারো। সবসময় আমি এখান থেকে শুরু করব। এবার স্টপ ওয়াচ চালু করে দিলাম, একটা খেলা শুরু হলো অথবা কোনো একটা ঘটনা শুরু হলো, কোনো কিছু সময় মাপতে হবে। কলের হয়তো জল পড়ার সময় তুমি নির্ধারণ করছো, সেইটা মাপতে হবে। তো তুমি শুরু করে দিলে, কাঁটাটা চলতে থাকলে এবার নির্দিষ্ট সময় পরে তুমি ওটাকে স্টপ করে দিলে। স্টপ করার পরে দেখলে যে কাঁটাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা সেখানে তুমি সহজেই মাপতে পারবে। কাঁটাটা যদি ধরো এইখানে আসে, এইখানে, তার মানে কি 30, এইখানে এলে 25, এরকম। ঠিক আছে? তুমি সবসময় কিন্তু শূন্য থেকে শুরু করতে পারবে, যেটা অন্যান্য ঘড়িতে, হাত ঘড়ি বা অন্যান্য ঘড়িতে করা সম্ভব নয়। তোমার সবসময় ক্যালকুলেট করতে হবে। এখানে কিন্তু ক্যালকুলেট করার কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে স্টপ ওয়াচের একটা গুরুত্ব। তা মেপে নিলে যে 30 মিনিট 45 সেকেন্ড বা এরকম কিছু হয়ে গেল কাজটা। তুমি আবার সুইচটা টিপলে ওটা আবার জিরোতে চলে যাবে। তুমি প্রতিবার এই জিরো থেকে শুরু করতে পারবে। যেহেতু আমরা যে কোনো সময় এটাকে স্টপ করতে পারি, তাই জন্য এটার নাম হয়েছে স্টপ ওয়াচ। আমাদের সাধারণ ঘড়িকে কিন্তু আমি যে কোনো সময় স্টপ করতে পারবো না। তো এই হলো স্টপ ওয়াচ। তবে বর্তমানে এই রকম স্টপ ওয়াচ ব্যবহার আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ তোমরা জানো যে সবাইয়ের মোবাইলেই এখন কিন্তু স্টপ ওয়াচ থাকে। তো মোবাইল দিয়েই আমরা স্টপ ওয়াচের কাজটা করে নিতে পারি, যেখানে একদম ডিজিটালি আমাদের টাইমটা উঠে যায়। তো যাই হোক, তো মূল স্টপ ওয়াচটা এরকমই ছিল। এখনও কিছু কিছু জায়গায় হয়তো ব্যবহার হয়, আর এখন তো আমরা মোবাইল দিয়ে করছি। তো এই হলো সময়ের পরিমাপ। তাহলে আজকে আমরা করলাম ভরের পরিমাপ এবং সময়ের পরিমাপ। তো বন্ধুরা, আমাদের পরিমাপ অধ্যায়টা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা থাকে পরিমাপ অধ্যায় থেকে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে করে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আজকে তাহলে আমি এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো।